হে খোদা, তুমি তোমার এই বান্দাদের প্রতি একটু সহনশীল হও। চারপাশ কেমন নিষ্প্রাণ হয়ে গেছে, কোথাও এক ফোঁটা পানি নেই। মাঠ ঘাট সব কেমন শুকিয়ে চৌচির হয়ে আছে। সে কি দাদা, তুমি এখনো বাড়িতেই? কি রে সুকেশ, তুই এত সকালে? এই পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তুমি বের হয়েছো কিনা একটু দেখে যাই। যাক, ভালোই হলো। চল, দুই ভাই একসাথেই যাই। এভাবে যদি চলতে থাকে তাহলে দুদিন পরে গ্রামের সবাই না খেতে পেয়ে মরতে হবে দাদা। অমন কথা বলিস নে রে পাগল, বিধাতা তার বান্দাদের মেরে ফেলবে না, বিশ্বাস রাখ। দেখো দাদা, গ্রামের সব পুকুর নদী শুকিয়ে গেছে। এখন সম্বল বলতে ওই কুয়োর পানি, এটাও যদি ফুরিয়ে যায় তাহলে তো বেঁচে থাকাই দায় হয়ে যাবে। চল চল, আগে গিয়ে দেখি সবাই কি কথা হয়। ওই যে ওই অমল আর সুকেশ আসছে মোড়ল মশাই। তা বেশ বেশ, ওদের আগে আসতে দে। আরে বিধান, তুই তো সবার আগে এসে হাজির হয়েছিস বলে মনে হচ্ছে। কি আর করব, এটা তো শুধু আমার সমস্যা না যে আমি একা করলেই হয়ে যাবে। আচ্ছা, সবাই শোনো আমার কথা। শোনো সবাই, অনেক দিন ধরে কোনো বৃষ্টি হয় না। গ্রামের নদী খাল সব শুকিয়ে গেছে, মাঠে কোনো ফসল হচ্ছে না। এমন সময় সবাই যদি চুপ করে বসে থাকি তাহলে গ্রামে তো কোনো মানুষই বেঁচে থাকবে না। আসলে মোড়ল মশাই, সবাই তো আর মরবে না। যাদের অন্য জায়গায় গিয়ে থাকবার জায়গা আছে তারা সবাই গ্রাম ছেড়ে চলে গেছে। বিধান ঠিক কথাই বলেছে মোড়ল সাহেব, কিন্তু আমাদের তো এই মাটি ছেড়ে অন্য কোথাও যাওয়া সম্ভব না। হ্যাঁ মোড়ল মশাই, আমরা এই মাটিতেই জন্ম নিয়েছি, আর মরলে সবাই এই মাটিতে একসাথেই মরব। আহ, এসব অলক্ষণে কথা বলো না তো এখন। আমি যা বলি শোনো শোনো। হ্যাঁ মোড়ল মশাই, বলেন দেখি আপনার কি মতামত। কালকে আমরা গ্রামের সব লোককে ডাকব, তারপর সিদ্ধান্ত নেব যে কি করতে হবে। আপনি হয়তো জানেন না মোড়ল মশাই, এ গ্রামের প্রায় অর্ধেকের বেশি মানুষ গ্রাম ছেড়ে চলে গেছে। কি বলো বিধান, এটা কিভাবে সম্ভব? সবই সম্ভব মোড়ল মশাই। এখন কথা হলো, আমাদের কি বৃষ্টির জন্যই অপেক্ষা করে থাকতে হবে, নাকি আমরা অন্য কোনো ব্যবস্থা নিতে পারি? অন্য কি ব্যবস্থা আমরা নিতে পারি তুমি বলো দেখি হে অমল। আমরা যারা জোয়ানরা আছি এই গ্রামের, আমরা ওই দূরের বড় নদী থেকে খাল কেটে গ্রামে পানি আনতে পারি, যা দিয়ে আমরা মাঠে চাষ করতে পারবো। কিন্তু তাতে তো অনেক লোক লাগবে। ও নিয়ে আপনি চিন্তা করবেন না মোড়ল মশাই, আমরা সবাই করে ফেলতে পারবো। ঠিক আছে, কিন্তু আমরা কালকে পর্যন্ত একটু দেখি। যদি মেঘ বৃষ্টি না হয় তাহলে আমরা তাই করব। এখন যাও, তোমরা সবাই যে যার বাড়িতে চলে যাও। দেখো দেখো গিন্নি, আকাশ কেমন কালো মেঘে ছেয়ে গেছে। হ্যাঁ গো, এবার বুঝি বিধাতা আমার দিকে মুখ তুলে তাকাবে। জানো গিন্নি, এই মাটিতে আমি অন্যরকম একটা গন্ধ খুঁজে পাই। তাই তো এই গ্রাম, এই মাটি ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। ওগো চলো, বারান্দাতে গিয়ে দাঁড়াই, মনে হচ্ছে বৃষ্টি নামবে এখনি। হ্যাঁ গো, ঠান্ডা হাওয়া বইছে, তার মানে আজকে বৃষ্টি হবে। দেখেছো গিন্নি, সত্যি সত্যি বৃষ্টি নেমেছে। আমার খুব আনন্দ হচ্ছে গো বৃষ্টি দেখে। চলো বৃষ্টিতে ভিজি। না গিন্নি, এই বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে। এখন চলো, ঘরে চলো।
আচ্ছা বলো তো, এর জন্য কি করা যায়? আমার কাছে একটা পরিকল্পনা আছে। যদি সবাই সম্মতি দেন তাহলে আমি বলতে পারি। আরে হ্যাঁ হ্যাঁ বিধান, তুমি নির্দ্বিধায় তোমার মতামত দিতে পারো। আমরা গ্রামে এক মহাভোজের আয়োজন করতে পারি। তাহলে গ্রামের সবাই একদিনের জন্য হলেও তো গ্রামে আসবে। তারপর তাদের সাথে কথা বলা যাবে। কেমন? সাব্বাস, এটা তো খুবই ভালো কথা। কি বলো অমল? এ তো খুবই উত্তম কথা মোড়ল মশাই। আপনি সম্মতি দিলে আমরা আয়োজন করতে পারি। ঠিক আছে, তাহলে তোমরা সবাই মহাভোজের আয়োজন করো। আমি যাই তাহলে, আমার তো আবার অনেক কাজ। আর তোমরা যার যার জায়গা থেকে সবাইকে জানিয়ে দেবে আগামী পরশু গ্রামে মহাভোজ হবে। ঠিক আছে মোড়ল মশাই। আচ্ছা, মহাভোজের সব আয়োজন তাহলে কিভাবে করা যায়? চাল ডাল যা লাগে মোড়ল তো আছেই, আমাদের শুধু একটু কষ্ট করে আয়োজন করতে হবে। সুকেশ, তাহলে তুই এক কাজ কর, তুই বরং খাবার জন্য থালার ব্যবস্থা কর। এত লোকের খাওয়াতে তো অনেক থালার দরকার। থালা বাদে কি ব্যবহার করা যায়? আমরা কলা পাতা ব্যবহার করতে পারতাম, কিন্তু অনাবৃষ্টিতে তো কলা পাতা সব শুকিয়ে ফেটে গেছে। তাই আমাদের অন্য ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আমি দেখব ভেবে কি করা যায়। যা ব্যবস্থা করা লাগে আমি করব। ঠিক আছে, তবে চলো এখন যাওয়া যাক। কাল তো মহাভোজের আয়োজন করা হবে, কিন্তু আমি তো এখনো কিছু করতে পারলাম না গিন্নি। কেন, তোমার আবার কি করার কথা? আমাকে এত মানুষের খাওয়ানোর জন্য থালার ব্যবস্থা করবার কথা। কি বলো গো, এত মানুষের খাবার দিতে তো অনেক থালা লাগবে। কি করবে তাহলে তুমি? একটা কথা ভেবে রেখেছি, তবে তুমি কাউকে আগেই কিছু বলবে না কিন্তু। ঠিক আছে, তুমি আমাকে বলতে পারো। এখন তো অনেক কচু পাতা পাওয়া যাবে, আর কচু পাতা অনেক বড় হয়। একটা পাতায় ৩-৪ জন এমনিতেই খাওয়া যাবে। ঠিক বুদ্ধি করেছো। তাহলে তুমি কালই কচু পাতাগুলো সকালে কেটে রেখে দিও। তুমি কি আমাকে বোকা মনে করো গিন্নি? আমি তো কখনই সেই কাজ করে বসে আছি। কি বলো গো, কোথায়, কিভাবে করলে? আমি আর সুকেশ মিলে সব করে রেখেছি, মোড়ল সাহেবের বাড়িতে রেখেছি। তাহলে তো ভালোই হলো। তাহলে ঘুমিয়ে পড়ো এখন। ওহে অমল, এইদিকে আসো দেখি। হ্যাঁ মোড়ল মশাই, বলেন। সবাইকে ঠিকমতো দাওয়াত দেওয়া হয়েছে তো? হ্যাঁ মোড়ল মশাই, সবাই সময় মতো চলে আসবে, কিন্তু সুকেশ আর বিধানকে দেখছি না যে। সুকেশ আর বিধান কচু পাতা আনতে গেছে। কচু পাতা? কচু পাতা দিয়ে কি হবে মোড়ল মশাই? কচু পাতায় মহাভোজ হবে। ওই যে, ওই দেখো, ওরা কচু পাতা নিয়ে চলে এসেছে। কি ব্যাপার মোড়ল মশাই, লোকজন তেমন দেখছি না। আমারও কেমন যেন লাগছে মোড়ল মশাই। সবাই আসবে তো? বিশ্বাস রাখো অমল, আমার মন বলছে সবাই আসবে। আমার তো ভয় হচ্ছে মোড়ল মশাই। আমিও তো সেই চিন্তাই করছি, সবাই আসবে তো? সুকেশ, এই সুকেশ, দেখ দেখ, মনে হচ্ছে সবাই এই দিকেই আসছে। হ্যাঁ মোড়ল মশাই, মনে হচ্ছে সবাই এই দিকেই আসছে। আমার যে কি খুশি লাগছে, এ তো অনেক মানুষ, মনে হচ্ছে সবাই আসছে। এত খুশি ওদের সামনে হয়েও না,
দেখি আগে ওরা কি বলে। সবাই শুনুন, আমি আপনাদের জন্য কিছু কথা বলতে চাই। আপনারা সবাই অনাবৃষ্টির কারণে পানির অভাবে এই সোনার গ্রাম ছেড়ে চলে গেছেন, কিন্তু দেখেন এখন আবার আমাদের গ্রামে সব ফিরে এসেছে। আপনারা সবাই দেখুন, আমাদের গ্রাম আবার আগের মতোই হয়ে গেছে। আমরা এখানে জন্ম নিয়েছি, এখানেই মরতে হবে আমাদের। আসুন আমরা সবাই এই গ্রামেই থেকে যাই। আজ এই মহাভোজ শুধু খাওয়ার জন্য নয়, আমরা ভ্রাতৃত্বের বন্ধনে এখানে এসেছি। আসুন আমরা সবাই মিলে আবার আমাদের গ্রামকে আগের মতো গড়ে তুলি।